সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব আজিজ, ডেপুটি এডিটর সমকাল। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই 21 বছরের বোধহয় প্রথম এলেন আপনি অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই। প্লিজ আমি একটু শিরোনাম দেখে নিই, তারপরে আলোচনায় আসবো। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে অবসর ভাতার সংকটে 88,000 শিক্ষক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন রাজনীতিতে বিভক্তি চরমে, চ্যালেঞ্জে ঐকমত্য কমিশন। মানবজীবন 9 দলের বৈঠক, নতুন জোট গঠন নিয়ে আলোচনা, পার্টি ড্রাগে উন্মাতাল ডিজে। আমাদের সময় আমদানিতে কমলেও রপ্তানিতে থামছে না অর্থ পাচার, সনদ টেবিলে রেখে রাজপথে 7 দল। আমার দেশ বিএনপি ভাঙ্গার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের, শান্তিরক্ষী মিশনের রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশ রাজনীতির উত্তাপ, রাজপথে নাগরিক আতঙ্ক, কিশোর গ্যাং। দেশ রূপান্তর বিবাদে রাজনীতির 4 স্রোত, বিদেশি প্রতিষ্ঠানের চাপে বিমান। কালের কণ্ঠ, বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা, হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া। কালবেলা সিক্রেট ডকুমেন্ট সম্পাদনার পুরস্কার 22 ফ্ল্যাট। আর রাকসুতে ঘুরে দাঁড়াতে চায় ছাত্রদল, জয়ের ধারা ধরে রাখতে মরিয়া শিবির। খবরের কাগজ, শয়তানের নিঃশ্বাসে অঙ্গার, ভরিতে বাড়তি খরচ 21,000। দিনকাল, বিদেশে পাচারের 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। পিয়ার এর কারণে নেপালে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে ডাক্তার জাহিদ। সময়ের আলো, অন্তত একটি ছাত্র সংসদ জিততে মরিয়া বিএনপি। জুলাই সনদ নিয়ে অনৈক্যের সুযোগ নিতে চায় ছোট দলগুলো। আলোকিত বাংলাদেশ আন্দোলনের 7 দল, চ্যালেঞ্জে বিএনপি। নেটোর মতো পাক সৌদি চুক্তিতে যোগ দেবে আরও দেশ। করতোয়া গণভোটের সময় প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ। বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। শিরোনাম যা দেখলাম তাতে বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম আছে রাজনীতিতে বিভক্তি চরমে। আপনি জানেন যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এই বিভক্তিটা বেশি স্পষ্ট। জি, এখন আসলে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, যে 5ই আগস্টের পরে আপনার মনে আছে যে 8ই আগস্টে সরকার গঠিত হলো, তখন থেকেই কিন্তু আমরা সরকারের মধ্যে এক ধরনের দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি। শুরু থেকেই একটা তারা আসলে কি করতে চাচ্ছে এই ব্যাপারে তাদের আত্মপ্রত্যয়ের যথেষ্ট অভাব শুরু থেকে ছিল, এবং সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার মধ্যেও তাদের এক ধরনের দ্বিধা, এক ধরনের কুণ্ঠা আমরা দেখতে পেয়েছি। আজকে যখন এই শিরোনামগুলো আপনি পড়ছিলেন, বলা হচ্ছে যে বিএনপি চ্যালেঞ্জের চেয়ে বড় কথা আসলে চ্যালেঞ্জ কিন্তু দেশ চ্যালেঞ্জের সামনে পড়ছে, এবং সরকারও কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়ছে। কারণ এই সরকারও কিন্তু জামাতের সরকার, বিএনপিরও সরকার, এনসিপিরও সরকার, সকলেরই তো সরকার। তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে করছে? জামাত যে বলছে যে আমরা এই 8 দল, বা প্রথমে শুনলাম 5 দল, এখন আবার 7 দল 8 দল বলছে, তাহলে তারা আলোচনার টেবিলে কি করে থাকছে? আবার আলোচনাও তারা চালাচ্ছে, আবার তারা রাজপথে থাকছে। তার মধ্যে সব কিছুর মধ্যে এক ধরনের একটা তুগলকি আচরণ। আপনি দেখুন যে এই নিম্নস্তরে, যে নিম্ন কক্ষে তারা বলছে এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা। এতদিন একটা সময়ে উচ্চ কক্ষের কথা আমরা শুনেছি, হঠাৎ করে নিম্ন কক্ষে কেন এলো? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নিম্ন কক্ষে যদি করতে হয় এটা তো একদম সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে, কারণ সরাসরি নির্বাচনের বদলে ওই জায়গাতে এইটাই বা কী করে এলো? আর আমরা এত বছর ধরে, আপনি গত 50 বছরে কখনো জামায়াতের মুখে শুনেছেন যে আমরা এই সংখ্যানুপাতিক নির্বাচন চাই নিম্ন কক্ষে? হঠাৎ করে যখন নির্বাচনটি সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, আমরা জানতে পারছি যে দেশ নির্বাচনমুখী, তখন কিন্তু জামাত এইভাবে কথাবার্তা বলছে, এবং তারা ইসলামিক দলগুলোকে নিয়ে এক দল আবার চলে গেল আফগানিস্তান। সেখান থেকে তারা বাকি বার্তা নিয়ে আসছে। এবং আমরা যতদূর জানি যে শরিয়া, আবার
মানে কিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে দলটি জাতিসংঘে যাচ্ছে সেখানেও তারা যাচ্ছে, সেখানে বিএনপি যাচ্ছে, জামাত যাচ্ছে, এনসিপি যাচ্ছে। সেটা নিয়েও একটা মজার ঘটনা শুনলাম যে এটা নাকি আসলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আওয়ামী লীগের যে প্রতিবাদ হচ্ছে বারবার, তো সেখানে যদি সদল বলে যান আমাদের প্রধান উপদেষ্টা, তাহলে নাকি এটা আওয়ামী লীগকে এরকম একটা বিশ্লেষণ শুনলাম। তবে যেটা দেশের জন্য খুব দুশ্চিন্তার ব্যাপার, যে ধরেন আমরা তো দুর্নীতির বিরুদ্ধে এত কথা বললাম, এত বড় গণ আন্দোলন হলো, দুর্নীতি কিন্তু আর্থিক দুর্নীতি যেরকম, নৈতিক দুর্নীতিও কিন্তু একটা বড় দুর্নীতি। আমরা যে এইভাবে যদি ছল চাতুরি করে ইসলামী শাসনের দিকে যেতে চাই বা শরিয়া আইনের দিকে যেতে চাই, তাহলে তো এত রাগঢাকের দরকার নাই। তাহলে তো জামাতকে বলা উচিত যে আমরা ইসলামী শাসন চাই, শরিয়া শাসন চাই, তাহলে আর এই সমস্ত উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কেন? তাহলে তো সরাসরি তাদেরকে ভোটে, মানুষ যদি চায় শরিয়া আইনের দিকে যাবে, কিন্তু এই প্রক্রিয়া থেকে না। এবং সেই প্রক্রিয়া আমাদের এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে উদাসীনতা, নির্বিকারত্ব, কিছু কিছু ক্ষেত্রে শৈথল্য, এগুলোকে কিন্তু বাড়িয়েছে। বিশেষ করে আপনি দেখুন যে নারী সংস্কার যেই কমিটিটা হলো, তার প্রতিবেদন নিয়ে কোনো কথাবার্তা সরকার বলছে না, এবং এটা নিয়ে ইসলামিক দলগুলো প্রচুর বাজে কথা বলেছে। আমরা সম্প্রতি আইন উপদেষ্টা বলেছেন যে এমন কাজ আমি করেছি সারা জীবনে এটা কেউ করতে পারে নাই, কিন্তু সেগুলোর প্রয়োগ কিন্তু আমরা দেখতে পারলাম না। আমরা দেখলাম যে মব জাস্টিস হচ্ছে, যেভাবে মব সন্ত্রাস হচ্ছে, সেটার বিরুদ্ধে তো সরকার একেবারে নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে থাকলো। তো সেই ক্ষেত্রে কি আইন মন্ত্রণালয়ের কোন কাজটি আমরা বলবো যে এটা আসলেই আপনি দেশে সারা মানে এত দিনের মধ্যে নাকি কোনো কাজে স্মরণীয় হয়ে থাকবে, আসলেই স্মরণীয় হয়ে আছে, কারণ মব সন্ত্রাস আপনি আটকাতে পারেননি। কাজে সরকারের যে এই দুর্বলতাগুলো কি বারবার এইভাবে প্রকট হয়ে উঠছে, এই সরকারের পক্ষে কি নির্বাচনটা ওইভাবে শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে কিনা, এটা নিয়ে কিন্তু যথেষ্টই কেন আপনার মনে হয়? আপনি দেখুন যেইভাবে রাস্তাঘাটে সন্ত্রাসগুলো দানা বাঁধছে, মব সন্ত্রাস হচ্ছে। আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন এখানে, সেখানে যে 3-4 স্তরে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, বাসগুলো দাঁড়িয়ে থাকে, এটা কি আগে আপনার চোখে পড়েছে? এরকম তেজগাঁ জুড়ে রাস্তাঘাটে এখন তো আমরা সবাই স্বাধীন। এই যে সবাই যেহেতু স্বাধীন হয়ে যাচ্ছে, এবং আপনার রাস্তা দেখলে কিন্তু বোঝা যায় দেশটা কেমন চলছে। কেউ কিছু মানছে না, হঠাৎ করে দেখা যায় এই রাস্তা বন্ধ, সেই রাস্তা বন্ধ। আপনার মাইকে আহ্বান জানিয়ে মাজার ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে। শুনলাম যে পরীক্ষায় প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো এখন না, কিন্তু কারা ভাঙছে তা সবাই দেখলো, প্রশাসনও দেখলো, কিন্তু মামলা হলো 2200 জনের বিরুদ্ধে অজ্ঞাত। মানেটা কি? এবং আপনি দেখুন যে ধানমন্ডির 32 নম্বরে এইভাবে বাড়ি ভাঙা হলো বুলডোজার দিয়ে, নির্বিকার সরকার। আপনি যখন এরকম একটা স্থাপনা ভেঙে ফেলবেন, দেশের ইতিহাসের সঙ্গে যা জড়িত, আপনি তারপরে আর কি ঠেকাবেন? তারপর আপনি ধরেন এখন যে পরিস্থিতিটা চলছে, আপনার জামাত এবং তার সঙ্গী সাথীরা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ। তাহলে ইসলামিক শাসন আন্দোলন কেন নিষিদ্ধ নয়? তারাও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে প্রতিবার নির্বাচনে গেছে। তার মানে একই যাত্রায় আপনি দুই ফল কিভাবে চাইতে পারেন? অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি তাদের যেহেতু ভোট আছে, বিশেষ করে আওয়ামী লীগের ভোটগুলো, এইটা কিভাবে বিলি বন্টন হবে, এটা নিয়েই কিন্তু আসলে মনে হয় খুব বেশি চিন্তা করছে জামাত বা এনসিপি। কারণ আপনি দেখুন যে এই যে আওয়ামী লীগের যে ভোটগুলো, এই ভোটগুলো আপনার 3 কোটি হোক, 4 কোটি হোক, আপনার সর্বশেষ গ্রাহ্য দুটি নির্বাচন 2001 এবং 2009, 40% করে ভোট পেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। আপনি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, বিএনপির খুশি হওয়ার কথা, আমার বড় প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু অন্য দলগুলো এইভাবে নিষিদ্ধ চাচ্ছে। তার মানে কি? তার মানে ফাঁকা মাঠে তারা গোল দিতে চায়, এবং তারাই ঠিক করে দেবে যে আপনি কাকে ভোট দিবেন। এখন আওয়ামী লীগ না থাকলে, আমি যদি আওয়ামী লীগের ভোটার হয়ে থাকি, আমি কাকে ভোট দেবো? আমি কি জামাতকে দেবো বা এনসিপিকে দেবো? এখন আপনি আমাকে এটা বাধ্য করতে পারেন যে আপনি না একে ভোট দিতে পারেন, আপনাকে একেই ভোট দিতে হবে। এটা কি ধরনের গণতন্ত্র? এবং যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, এটা তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা কোনোভাবেই বলতে পারি না যে আওয়ামী লীগের নেতৃত্ব বা আওয়ামী লীগ সংগঠন হিসেবে এই গণহত্যা থেকে একদম সহি দূরত্বে থাকতে পারে। তাদেরকে অবশ্যই আপনি আইনের আওতায় আনেন, কিন্তু আইনটা কোথায়? আপনি কিন্তু তাকে বাদ দিচ্ছেন, আইন আছে, প্রয়োগ নেই। এবং আপনি দেখেন এখন কিন্তু নানান ভাবে ঠেকানো হচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। কতদিন আপনি ঠেকিয়ে রাখবেন? কাজেই
তারাও তো চাইবে সামনে আসতে। তাহলে এই যে নির্বাচনের যে সংঘর্ষগুলো, এইগুলোকে আরো বেশি বাড়বে না? তার মানে কি সংঘাত অনিবার্য? সংঘাত অবশ্যই অনিবার্য, এবং সেটা সরকারকে বুঝতে হবে যে সংঘাত অনিবার্য, আমরা কি করতে পারি। আপনি সকলকে একটা টেবিলের মধ্যে নেবার চেষ্টা করেছেন, কিন্তু কেন যেন আপনার এই 14 দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ব্যাপারে সরকারেরও একটা বিমাতা সুলভ দৃষ্টি আছে। আপনার যদি কোনো সন্তান চোর হয়, ডাকাত হয়, কিংবা আপনার কোনো অপরাধ করে, তাকেও কিন্তু শাস্তি দেওয়ার অভিভাবক হিসেবে আপনার কাজ, এবং তাকে সহি করে সমাজে আনবারও কিন্তু আপনার কাজ। তো আপনি এত বড় একটা অংশকে আপনি পুরোপুরি আপনি বলবেন যে আমি 3 কোটি মানুষকে দেশ থেকে বের করে দিব বা বঙ্গোপসাগরে ফেলে দেবো, এটা হয় না তো। কাজেই এইরকমভাবে জোর করে আপনি সমাজের যে বিভাজনটা সৃষ্টি করছেন, যেটা আওয়ামী লীগ করেছিল 15 বছর। কথা বললেই আপনি বিএনপি জামাত, কথা বললেই আপনি বিএনপি জামাত, এখন কথা বললেই আপনি দোষর, আপনি ফ্যাসিবাদের দোষর। তাহলে আপনি তখন যা বলেছিলেন, এখন যা হচ্ছে, তাহলে অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলা হলো, এতবার আমরা বললাম, আপনার জবাবদিহিতা এবং গণতন্ত্র, সেটা কোথায় আপনি পেলেন? কাজেই এখন জামাত যা করছে তা কিন্তু অবশ্যই গায়ের জোরে করছে। তারা আনুপাতিক হারে নির্বাচনটা চাইছে, কারণ তারা বিএনপির সঙ্গে ভোটে পারবে না। পরিষ্কার যা হিসাব আমাদের বলে, আপনার ডাকসু আর জাকসুর নির্বাচন আর জাতীয় পর্যায়ের নির্বাচন এক নয়। এই ভোটে তারা পারবে না বলেই সংসদে কি করে ঢোকা যায়, কিছু আনুপাতিক হারে হলে 2-3% ভোট হলেও কিন্তু ঢুকে পড়া যাবে। এই কারণেই তারা এই ভোটটা চাচ্ছে। কাজেই এখনই কেন তাদেরকে এটা করতে হবে? আপনার একটা সংসদ তো আসবে সামনে, আপনি সময় হোক। আপনি আজকে গত 15-16 বছর ধরে আমাদের এখানে ভোট হয়নি, রাতের বেলা ভোট হয়েছে, ছলচাতুরের ভোট হয়েছে, প্রতারণামূলক ভোট হয়েছে। তো আপনি যখন একটা ভোটের এত রক্তপাতের বিনিময়ে একটা ভোট সামনে এসেছে, কেন তাহলে জামাত এবং ইসলামিক দলগুলো এই কাজ করছে? এবং তারা যেহেতু বারবার শরিয়া আইন এবং ইসলামিক আইন বলে, এটাও তাদের পরিষ্কার করে ফেলা উচিত। জাতীয় ঐক্যমত্য কমিশন তাহলে মানে সেখানেও তো অনেকের সুর একটু মানে কি দেখছি চড়া, সেখানেও বিভেদ, সেখানেও কিন্তু একদিকে বিএনপি এবং আরেক দিকে এই টুকরো টুকরো দলগুলো। কারণ সেই একই কথা, বিএনপির ভোট যেহেতু বেশি এবং যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির প্রতি মানুষের আস্থা স্বাভাবিকভাবে আরও বেশি হয়ে যাবার কথা। কারণ একটা পরীক্ষিত রাজনৈতিক দলের প্রতি তো মানুষ যেতে চাইবে, এবং যেহেতু এখানে নানান কিছু এখন সম্পর্কিত, আপনি মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িকতা, আপনার আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, সব কিছুই তো আজকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয়, এই যে আমরা 35 লক্ষ না 30 লক্ষ ভারতীয়র কথা শুনলাম যারা এখানে চাকরি করে, একজনকেও পাওয়া গেল না। দেশ বিক্রির কথা এত শুনলাম, বা আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, সেই দেশ বিক্রির চুক্তিগুলোও কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পারলাম না। বরং পাকিস্তানের সঙ্গে বেশ দহরম মহরম দেখা যাচ্ছে। পাকিস্তানের সাথে তো আমাদের অনেক অসম্পাদিত বিষয়গুলো রয়ে গেছে। পাকিস্তান এখনও ক্ষমা প্রার্থনা করেনি, আমাদের যেই সমস্ত সম্পত্তির ব্যাপারে বিলিবন্টন হয়নি, রাজনৈতিক দল হিসেবে জামাতের যে ভূমিকা ছিল 71-এ যুদ্ধাপরাধী হিসেবে, সেটারও পরিপূর্ণ বিচার হয়নি, এটা খণ্ডিত বিচার হয়েছে। তো এত কিছুর পরেও জামাত কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে রয়ে গেছে। এই প্রশ্নগুলো এখন কেউ করছে না, সরকারও করছে না, বিএনপিও করছে না, অন্য কেউ করছে না। কিন্তু আওয়ামী লীগ যথারীতি যেহেতু এইরকম টাটকা একটা ঘটনা তারা ঘটিয়েছে, আওয়ামী লীগ অবশ্যই প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে আসল প্রশ্নটা হচ্ছে, আপনি সমাজে বিভাজন জিইয়ে রেখে গণতান্ত্রিক পথে বেশি দূর যাওয়া যাবে না। যেই বিভাজন আওয়ামী লীগ করেছিল 16 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে, সেই বিভাজন এখন আমরা এই ফ্যাসিবাদের নামে আবার করতে যাচ্ছি। এই কাজটি সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে, এটা তো জাতীয় প্রত্যাশা। এর পরিণতিতে আমরা কি পাবো? আমরা আবারও বিভাজন পাবো, আবারও বিভেদ পাবো, এবং আবারও দ্বন্দ্ব। সমাজে আপনি অতৃপ্ত আত্মার যে ক্রন্দন, সেটাকে কিন্তু জিইয়ে রাখলে হয় না। আওয়ামী লীগের এই অতৃপ্ত ক্রন্দনকে আপনাকেই থামাতে হবে। তারা তো আমার দেশের মানুষ, যারা তাদের অপরাধী তাদেরকে আপনি ফৌজদারি আইনের ভেতরে নিয়ে আপনি তাদেরকে জেলে পোড়েন, কিন্তু সংগঠনটিকে, এখানে এমনও আছে যে 3-4 প্রজন্ম পরম্পরায় এই আওয়ামী লীগকে সমর্থন করে, পরিবার শুদ্ধ যায় ভোট দিতে। তো সেই ক্ষেত্রে আপনি একটা উৎসবমুখর পরিবেশ বলছেন, সেখানে আপনি আপনার পরিবারের 3 জনকে মুখ কালো করে আপনি 5 জন যাবেন ভোট দিতে, তা তো হয় না। আমরা যে রিকনসিলিয়েশনের কথাটা শুনি, এনসিপি নেতাদের, তরুণ নেতারা কিন্তু রিকনসিলিয়েশন বারবার বলছিল। তো রিকনসিলিয়েশন কোত্থেকে হবে?
যেটা নেলসন ম্যান্ডেলা যেটা করেছিলেন। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা করেছিলেন এবং আরও অনেক দেশেই বিভিন্ন সময় হয়। এটাও তো আমাদের এখানে হলে আমরা আওয়ামী লীগ এবং 14 দল, আপনার জাতীয় পার্টি এবং সকলকে নিয়েই এক ধরনের রিকনসিলিয়েশন এবং বিষয়টা যাতে এক ধরনের গণতান্ত্রিক যাত্রা সুনির্দিষ্টভাবে হয়, সেটাই আসলে আমাদের চিন্তা করার দরকার। এখনও কিন্তু এটা করা সম্ভব, কারণ মতৈক্য যেটা কমিশন, তারা কিন্তু কোনোভাবে বলে নাই যে এইটাই করতে হবে। তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিয়েছে। এবং এটাও কিন্তু দেখবার বিষয় যে সংস্কার প্রস্তাব এসেছে 84টি, 11টিতে বিভিন্ন দল বিভিন্নভাবে নানান মত আছে, কিন্তু এই 84টি সংস্কার প্রস্তাব কিন্তু সরকার দেয়নি, রাজনৈতিক দলগুলোই দিয়েছে। কাজে এখনও যদি আমরা বিএনপির কাছ থেকে এরকম একটা সাহসী ঘোষণা পাই, যে যেটা বলছেন অলরেডি সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা কোনো দলের নিষিদ্ধতার পক্ষে নই। কাজেই এটা কিন্তু তারা বলতে শুরু করেছেন। 14 দলের ব্যাপারে তারা পরিষ্কার বলেছেন কেন 14 দল নিষিদ্ধ হবে, কেন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের ব্যাপারেও যদি তারা বলেন, এবং যেই ঘটনার জন্য এই সমস্ত ব্যাপারগুলো হয়েছে, এখন রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা যদি মতি ভাই আপনি বলেন, গত 15-16 বছরের গুম খুন হত্যাকাণ্ড, তার আগে কি গুম খুন হত্যাকাণ্ড ঘটেনি? এত বড় একটা 21শে আগস্ট ঘটে গেল, হয়নি? আমাদের এখানে তো রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস। 2 জন প্রেসিডেন্ট আমাদের সরাসরি নিহত হয়েছেন, একদম সপরিবারে নিহত হয়েছেন। কাজেই আমাদেরকে তো অবশ্যই নিজেদের দিকে তাকাতে হবে যে এই সমস্ত হত্যার উত্তরাধিকারী হিসেবে আমরা একটা হত্যামুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, যেখানে সবাই দলমত নির্বিশেষে সমান মর্যাদায় সমাজে বাস করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতির আলোচনাটা আর কয়েক মিনিট আলোচনা করা যেতে পারে। এনসিপির মূল্যায়ন আপনার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন। আজকেই আমি দেখলাম যে একটি খবর, সম্ভবত মানে যে দিনটি চলে গেল সেখানে একটা প্রোগ্রাম হয়েছে। এনসিপির নাহিদ ইসলাম বলেছেন যে আমরা তো নিজের পায়ে দাঁড়াতে এসেছি, আমরা অন্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে ভোটে জিতে দেবেন এরকম আমরা মনে করি না। আমরা বিএনপিকে পছন্দ করি না, আমরা জামাতকেও পছন্দ করি না। পছন্দ করি না বলেই আমরা নতুন দল করেছি, পছন্দ করলে তো ওই দলেই যেতাম। এটা একটি চমৎকার যুক্তিনিষ্ঠ বক্তব্য উনি দিয়েছেন। আমরা কিন্তু এই তরুণ নেতাদেরকে আগুনের ভেতর দিয়ে হেঁটে যেতে দেখেছি। আওয়ামী লীগের মতো এরকম একটা দুর্ধর্ষ বা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। কাজেই তাদের কাছ থেকে আমার জাতির প্রত্যাশা অনেক, কিন্তু তাদেরকে একটু পরিণত হবার জন্য নিজেদেরকে সময় দিতে হবে, অভিজ্ঞত হয়ে উঠতে হবে, এবং রাজপথে থাকা আর এই হঠাৎ একটি আন্দোলন করা কিন্তু এক কথা নয়। রাজপথে থাকা মানে দিনের পর দিন তাকে সেই জায়গাটিতে যেতে হবে। এনসিপি যদি একটু ধৈর্য ধরে এবং নিজেদের ব্যাপারে যে সমালোচনাগুলো এসেছে নানানভাবে দুর্নীতি সহ এই ব্যাপারগুলো নিয়ে তারা যদি পরিষ্কার হয়, অনেক সমস্যা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তার মধ্যেও নিজেদেরকে যদি বারবার তারা সংশোধন করে যায় এবং কিছু শাস্তির ব্যবস্থা করে আরও সামনের দিকে যায়, তাহলে অবশ্যই নতুন প্রজন্মের উপরে তো মানুষের একটা আলাদা রকমের চোখ তো থাকবেই। ধন্যবাদ। একটা শিরোনাম দেখছিলাম করতোয়ায়, বিভিন্ন কাগজে এই শিরোনামটা আছে, 52 জন প্রভাবশালী ব্যক্তি চিহ্নিত, তারা বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তি এখান থেকে পাচার করেছে। মতি ভাই, আপনি মনে পড়ে 1/11-এর সময় আমাদের পত্রিকার 8 কলাম শিরোনামগুলো, কাজেই সরকার পরিবর্তনের পরে কিন্তু আমরা এরকম এবার তাও একটু কম কম দেখছি, কারণ আমরা জানি এরকম হয়েছে, কারণ ব্যাংক তো আমাদের একেবারে নাই হয়ে গেছে এবং এখন মার্চ করতে চাচ্ছে কতগুলো ব্যাংক, এবং এইখানে লুটপাট যে হয়েছে একদম এটা তো চোখের সামনেই ঘটেছে। কাজে এখানে হয়তো আরও বেশি মানুষ ব্যাপারগুলো আছে, কিন্তু যখন একটি সরকারের পতন হয় তখন একদম হরে ধরে এটা করেছে ওটা করেছে এটা করেছে না করে আরও যদি একদম সরাসরি সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একদম আমাদেরকে দেখানো হয় জাতির সামনে যে এই বিষয়গুলো হচ্ছে, আমরা এই ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে সেদিন দেখলাম শেখ হাসিনার 2টি লকারের সন্ধান পাওয়া গেছে অগ্রণী ব্যাংকে, 12 লাখ টাকার ইত্যাদি। এরকম এগুলো হাস্যকর, কারণ যিনি পুরো দেশ ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরেছেন তিনি 12 লাখ টাকার পেয়ে এটা একটা বড় একটা খবর হিসেবে এটা হাস্যকর। কাজেই এই ব্যাপারগুলোকে আরও শক্ত করে একদম কোথায় আছে কি আছে ধরে সামনে আনা উচিত। অনেক অনেক ধন্যবাদ মাহবুব আজিজ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।